রাত 9টার খবরের ভেতরের খবরে আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ ঝাড়গ্রামের সভা থেকে হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, আমাদের কোনো অফিসারকে সাসপেন্ডেড হতে আমরা দেব না। এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার সঙ্গে শঙ্খদীপদা রয়েছেন। শঙ্খদা, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই কথা বলতে পারেন? আমরা জানি যে গতকালই 5 জন অফিসার, নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত 5 জন অফিসার, তাদের সাসপেনশনের জন্য সুপারিশ করা হয়েছিল। এখন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন যে তাদের সাসপেনশন আমরা করতে দেব না? না, মানে ব্যাপারটা হচ্ছে যে দেখো, এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে ইলেকশন কমিশনের এই যে ভোটার রোল সংশোধনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে বিপুল সংখ্যক বিএলও, ইআরও এরা তো অ্যাপয়েন্টেড হবে এবং ইলেকশন কমিশনের ডেপুটেশনে কাজ করবে। একটা জিনিস এখানে সংশয় তৈরি হয়েছে যে বিহারে যেরকম ভাবে প্রচুর ভোটারের নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গেও সেই একটা প্রক্রিয়া শুরু হবে। তো এইখানে মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে বিএলওদের একটা মেসেজ দিচ্ছে। বিএলওদের কি বলছেন যে ভোটার তালিকা থেকে যেন একজনের নামও বাদ না যায়। বারবার বলেছেন তো, উনি একবার বোলপুরে গিয়ে বলেছেন, উনি একবার ডিএম দের সাথে মিটিং এ বলেছেন। তো বারবার এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন যেন একজন ভোটারের নামও বাদ না যায়। এই একটা জায়গায় দাঁড়িয়ে কালকে ইলেকশন কমিশন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ করেছে। সেটা কি? সেটা হচ্ছে 2 জন ইআরও এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট ইআরও আর একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের সাসপেনশনের জন্য মুখ্য সচিবের কাছে একটা সুপারিশ পাঠিয়েছে এবং বলেছে শুধু সাসপেনশন নয়, এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। ঠিক যে কথাটা ইলেকশন কমিশন বলেনি, সেটা হচ্ছে ইলেকশন কমিশন সামগ্রিকভাবে একটা ধারণা তৈরি করতে চেয়েছে যে দেখো ভাই বিএলওরা, তোমরা যদি ঠিক মতো কাজটা না করো তাহলে তোমাদেরও এই পরিণতি হবে। ইলেকশন কমিশন তোমাদের সাসপেনশনের বা তোমাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপের মানে এফআইআর করার জন্য সুপারিশ করতে পারে, সুতরাং সমঝে যাও। এই যে ইলেকশন কমিশন যে একটা ভীতির পরিবেশ তৈরি করে দিয়েছে যে ভোটার তালিকা সংশোধনের জন্য করতে গেলে কোনো অনিয়ম করা চলবে না, কোনো অনিয়ম বরদাস্ত করবো না, এই জায়গায় মুখ্যমন্ত্রী আবার আজকে একটা কাউন্টার বড় ভয় দিয়েছে যে দেখো এখন কোনো ভোটাভুটি নেই, রাজ্য সরকারি কর্মচারী সবাই আমাদের অধীনে, সুতরাং ইলেকশন কমিশন যাই বলুক না কেন আমি কাউকে সাসপেন্ড করবো না। ইলেকশন কমিশন তো সাসপেন্ড করেনি, ইলেকশন কমিশন সাসপেনশনের সুপারিশ করেছে। এখন দুটো জিনিস আছে, একটা হচ্ছে পলিটিক্স, 2 নম্বর হচ্ছে যে নিয়ম বা প্রশাসনিক ব্যবস্থা। ঠিক আছে, পলিটিক্স হচ্ছে যে দেখো ইলেকশন কমিশনের বিরুদ্ধে এইরকম আক্রমণাত্মক রাজনৈতিক নেতারা আকছার হন। আমি অতীতে একটা ছোট্ট ঘটনা বলি। 2002 সালে বা 2001 সালে সম্ভবত যখন গুজরাটে ভোটার তালিকা তৈরি হচ্ছে, তখন মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন জেএম লিংডো। তো জেএম লিংডো আর গুজরাটে তখন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। জেএম লিংডো দেখলেন যে গুজরাটে দাঙ্গা পরবর্তী পরিস্থিতিতে বহু সংখ্যালঘু ঘর ছাড়া এবং তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেছে। তো উনি গুজরাটে নিজের পর্যবেক্ষণে গেলেন এবং উনি গিয়ে দেখলেন যে সত্যি ঘটনা তাই, বহু ভোটারের নাম, সংখ্যালঘু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। উনি বললেন যে ভোটার তালিকা রিভিশন হবে, তারপরে ভোট হবে। ভোট পিছিয়ে গেল। সেই সময় নরেন্দ্র মোদী, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনি জেএম লিংডো সম্পর্কে যা তা বলতেন এবং জেএম লিংডো তার ধর্ম হচ্ছে খ্রিস্টান, তিনি খ্রিস্টান। মোদী আমার মনে আছে যে একদিন কোথাও কোনো সবার প্রচারে বা কোথাও গিয়ে বলেছিলেন যে আমাকে তো সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে এই জেএম লিংডো কি ইটালিয়ান, কারণ তখন কংগ্রেসের সভানেত্রী ততদিনে সোনিয়া গান্ধী। তো সেইটা টেনে বোঝাতে চাইছেন যে কংগ্রেসই লোক জেএম লিংডো এবং সোনিয়া গান্ধীর সামনে যোগাযোগ আছে, যেহেতু সোনিয়া গান্ধী খ্রিস্টান। তো বলছেন যে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন একবার যে জেএম লিংডো কি খ্রিস্টান। তো আমি বলেছি আমি তো জন্মপত্রী দেখিনি, হতে পারে। তখন আমাকে ওরা প্রশ্ন করেছিল আচ্ছা ওরা কি একসঙ্গে চার্চে যায়, তখন আমি বলেছিলাম তাও হতে পারে। তো মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তখন জেএম লিংডো সম্পর্কে যে ধরনের ইনওয়ান্ডো এবং যে ধরনের তির্যক মন্তব্য করেছিলেন, অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত এটাকে ডিসঅ্যাপ্রুভ করেন। তিনি বলেন যে গুজরাটের মুখ্যমন্ত্রী যে কথা নির্বাচন কমিশনের সম্পর্কে বলছেন এটা ইমপ্রপার, এটা বলা যায় না, কথা বলা যায় না।
কমিশন যা করছে তাতে আমাদের নীতিগত আপত্তি থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় সাংবিধানিক প্রতিষ্ঠানে বসা একজন মুখ্য নির্বাচন কমিশনার সম্পর্কে আমি এই কথা বলবো, এটা আমরা কোনোভাবেই অ্যালাউ করবো না। একদমই। তো আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে পলিটিক্স, ওই ভোটে নরেন্দ্র মোদী জিতেছিলেন, তো পলিটিক্স হচ্ছে যে তখন তো তিনি ইলেকশন কমিশন সম্পর্কে যা ইচ্ছা তাই বলেছিলেন। তো আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে একটা সমালোচনা করছেন, যে এইটা একটা দিক, এবং তিনি ডেফিনেটলি রাজ্য সরকারি কর্মচারী যারা, যেমন যারা ইয়ারও হবেন, ইয়ারও মানে বিডিওরা ইয়ারও হবেন, বা তার অধস্থান যে কর্মচারী সরকারি কর্মচারী রয়েছেন তারা অ্যাসিস্ট্যান্ট ইয়ারও হবেন, তাদেরকে একটা বড় ভয় দিতে চাইছেন। তিনি বলেছেন যে কাউকে সাসপেন্ড করতে দেব না, কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে যে শুধুমাত্র নির্বাচন নয়, যখন ইলেকটোরাল রোল রিভিশন হবে এবং ইলেকটোরাল রোল রিভিশনের সময় যে রাজ্য সরকারি কর্মচারীরা ইলেকটোরাল রোল রিভিশনের হয়ে কাজ করবেন তারা সবাই তখন ডেপুটেশনে ইলেকশন কমিশনের অধীনে আছে। ফলে সুতরাং ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতেই পারে, এবং সেক্ষেত্রে সাজাও রয়েছে 3 মাস থেকে 2 বছর জেল। আচ্ছা, তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা একটা বলছে সেটা পলিটিক্স, কিন্তু যদি তুমি দেখো যে ইলেকশন কমিশনের এই এখতিয়ার আছে, কিন্তু ইলেকশন কমিশনের যে এখতিয়ার আছে তার বাইরে কি মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন? যেতে পারেন না, যেতে পারেন না। আলটিমেটলি এটা কবে লিগাল ব্যাটেল হবে কি হবে দেখা যাবে। আপাতত তো ওনার কাজ হচ্ছে বিএলও এবং ইয়ারওদের বড় ভয় দেওয়া, দেখো তোমাদের জন্য আমি আছি, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না, এইটা বোঝানোর জন্য কালকে যেমন ইলেকশন কমিশন একটা না মুখে কিছু বলেনি কিন্তু একটা আবহ তৈরি করেছে, তো 5 জনের বিরুদ্ধে এফআইআর করার যে সুপারিশ করেছে তার মধ্যে একটা দৃষ্টান্ত তৈরি করেছে, ঠিক আছে, এক্সেম্পলারি একটা অ্যাকশন। তো তারপরে তো সমস্ত রকমের সব বিএলওদের কাছে এই মেসেজটা চলে গেছে, সব ইয়ারওদের কাছে এই মেসেজটা চলে গেছে, তার মানে তারা সবাই রাজ্য সরকারি কর্মচারী, একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বোঝাতে চেয়েছেন যে ভয় পেও না, আমি তো আছি। কিন্তু কনস্টিটিউশনাল পজিশন বা ইলেকশন কমিশনের যে রাইট, আইনি অধিকার, তা হলো যে যখন ভোটার তালিকার রিভিশন হয় তখন সেই মুহূর্তে যে রাজ্য সরকারি কর্মচারীরা ইলেকশন কমিশনের হয়ে কাজ করেন তারা তখন ডেপুটেশনে থাকেন ইলেকশন কমিশনের। সেটা 5 দিন হলে 5 দিন, সেটা 6 দিন হলে 6 দিন, সেটা 1 মাস হলে 1 মাস, 2 মাস হলে 2 মাস, তখন তারা ইলেকশন কমিশনের অধীনে কাজ করছেন ডেপুটেশনে। তখন ইলেকশন কমিশনের অধিকার রয়েছে তাদের সাসপেনশনের জন্য বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা। যদি ইলেকশন কমিশন করে তাহলে এটা রাজ্য সরকারকে মানতে হবে। এবং তুমি একটা জিনিস দেখবে যে আমি যখন জেম লিন্ডোর প্রসঙ্গ তুললাম, 2001 সালের ঘটনার কথা তুললাম, তখনও ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট একটি মাইলস্টোন একটি ভার্ডিক্টে বলে দিয়েছিল যে কনস্টিটিউশনের 324 নম্বর ধারা অনুযায়ী আর্টিকেল 324 নির্বাচনের ব্যাপারে এবং নির্বাচনী প্র্যাকটিসের ব্যাপারে ইলেকশন কমিশন যা বলবে সেটাই শেষ কথা, ফাইনাল, সেটাই চূড়ান্ত, তার মধ্যে কোর্টও আদালতও মাথা গলাবে না। তো এইটা তো একটা নিয়ম, এখন সেই নিয়মটাই বলবৎ হবে, ঠিক আছে? সেই নিয়মটা যদি থাকে, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে রাজনৈতিক সভায় বলেছে, ঠিক আছে, রাজনৈতিক সভা থেকে একজন রাজনৈতিক নেত্রী তিনি অনেক কিছুই বলতে পারেন, প্রশাসনিক ভাবে নিয়মটা আলাদা। তাহলে নিয়মটা যদি এটাই হয়ে থাকে আর মুখ্যমন্ত্রী আজকে যে বার্তা দিলেন তাহলে কি একটা সরাসরি সংঘাতের জায়গায় চলে গেল? সংঘাতের জায়গা তো ইলেকশন কমিশনের সাথে তৃণমূল যাচ্ছেই। তুমি দেখো না যে যখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইলেকশন কমিশন অমিত শাহর কথায় কাজ করছে, বা দিল্লিতে রাহুল গান্ধী বলছেন যে ইলেকশন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করছে, তাহলে সামগ্রিকভাবে কংগ্রেস তৃণমূল এরা মিলে তো একটা ইলেকশনের বিরুদ্ধে ডাইরেক্ট কনফ্লিক্টের জায়গায়, সরাসরি সংঘাতের জায়গায় চলেই গেছে। এবং দেখো আজ বাদে কাল বাদে পরশু এই ইন্ডিয়া জোটের নেতারা মার্চ করে ইলেকশন কমিশনের সামনে যাবেন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে। তার ফলে ইলেকশন কমিশনের সাথে তো একটা ডাইরেক্ট কনফ্রন্টেশনে নেমেই পড়েছে তৃণমূল। অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই সভা থেকে অলরেডি বলেছেন, স্পষ্ট বলেছেন যে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, ওরা কিছু করতে পারবে না, ওরা তো বসন্তের কোকিল, 2 মাসের জন্য আসে আবার চলে যায়। তাহলে আপনি যে বললেন যে কয়েকদিনের জন্য নির্বাচন কমিশনের তাদের উপরে এখতিয়ার থাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পারসেপশন দেওয়ার চেষ্টা করেছেন যে ওরা 2 মাসের জন্য আসছে, 2 মাসের জন্য একটা ইলেকশনাল রোল রিভিশন করবে বা পরবর্তীকালে এসে ভোট করাবে, চলে যাবে, আমরাই তো থাকবো।
সুতরাং ওরা সাসপেনশনের জন্য কিছু করতে পারবে না। তো কিন্তু এটা তো ওটাই বললাম যে এটা পলিটিক্যালি উনি একটা বড় ভয় দেওয়ার চেষ্টা করেছেন। আলটিমেটলি যখন আইনি ব্যাটেলের জায়গায় যাবে, যদি ইলেকশন কমিশনের সুপারিশ করার পরেও না করে, তাহলে হতে পারে কমিশন এ ব্যাপারে আদালতে চলে গেল, যেতেই পারে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন সেই এখতিয়ার তো রয়েছে। এবার যদি আদালত বলে দেয়, তারপরে রাজ্য সরকারের কিছু করার থাকবে না। মানে শেষ অবধি যদি মানে ইলেকশন কমিশন যা বলছে, এবং দেখো ইলেকশন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে ইলেকশন কমিশন যখন বলছে তখন আমাদের তো একটা প্রশাসনিক একটা স্ট্রাকচার আছে, তো এই স্ট্রাকচারে যখন ইলেকশন কমিশন বলছে তখন মানতে হয়। যদি না মানে কমিশন চলে যাবে কোর্টে। কিন্তু আমি ওই নিটিগ্রিটির মধ্যে যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন পলিটিক্যালি বলেছেন, এবং বিএলও ইয়ারোদের একটা বড় ভয় দেওয়ার জন্য বলেছে। এটা কি কোথাও একটা পলিটিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি? এইটাকে ব্যবহার করছেন না, কিন্তু ব্যবহার করছেন এটাই যে এই যে বিজেপি এবং অমিত শাহ, যেটা উনি আজকে বলেছেন যে বিজেপি অমিত শাহরা মিলে যে বাংলা ভোটার তালিকা থেকে প্রচুর লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। তো এইটা বলে উনি প্রান্তিক, অনগ্রসর, পিছিয়ে পড়া এবং সংখ্যালঘু একটা বিপুল জনগোষ্ঠী, গরিব মানুষ যাদের, তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার তৈরি করতে চাইছেন যে বিজেপি চক্রান্ত করছে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার, কিন্তু ভয় নেই, আমি আছি। ঠিক আছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাতে না যায় তার পলিটিক্যাল একটা গুটি সাজানো তৃণমূল করে ফেলেছে বা করছে, সেটা একটা দিক। আর এইটা হচ্ছে পলিটিক্যালি ইউজ করা মানুষকে ইমোটিভলি, যে দেখো ওরা নাম বাদ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি আছি, তোমাদের নাম বাদ দিতে দেবো না। তার মানে বিজেপির বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিচ্ছে, বা কমিশনের বিরুদ্ধে মানে কি প্রকারান্তরে বিজেপির বিরুদ্ধে খেপাচ্ছে। কারণ হচ্ছেন যে উনি তো বলছেন যে বিজেপির কথা কমিশন এটা করছে। তার ফলে যে এই যে গ্রামের গরিব, প্রান্তিক, অনগ্রসর যে মানুষ, যাদের যাদের কাছে এই ইলেকশন কমিশন নাম তোলার জন্য পর্যাপ্ত, অনেকের কাছে তো কাগজও নেই, জমির দলিল, আধার কার্ড, ভোটার কার্ড, বাবার পরিচয়পত্র, বাবার ভোটার কার্ডের নাম ছিল কি, ভোটার তালিকার নাম ছিল কিনা 2002 সালের আগে, ইত্যাদি প্রভৃতি নিয়ে যাদের কাছে কাগজপত্র নেই, যারা শুনলেই ভয় পেয়ে যাবে, তাদেরকে উনি ভয় পাওয়াচ্ছেন, দেখো বিজেপি আসছে, এরাই ভোটার তালিকা থেকে তোমাদের নাম বাদ দিয়ে দেবে। তো এইভাবেই উনি ওদেরকে পলিটিক্যালি ব্যবহার করছেন, আমার সঙ্গে থাকো, আমি কারোর নাম বাদ দিতে দেবো না। সংগত, আপনি বলছেন যে তৃণমূল গুটি সাজিয়ে রেখেছে সংশোধনের ব্যাপারে, সেইটা আসলে কি? না দেখো, কালকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন, সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, জেলা পরিষদের সদস্য, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবার সাথে মিটিং করেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে তৃণমূলের বুথ লেভেল এজেন্টরা এখনই আজকে থেকেই, কালকে থেকেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করুন, প্রতিটা বুথে বাড়ি বাড়ি যাওয়া শুরু করুন, গিয়ে দেখুন তাদের পরিচয়পত্র সব কাগজপত্র রয়েছে কিনা। যদি না থাকে কি হবে? যদি না থাকে, তৃণমূল রুলিং পার্টি, শাসক দল, সরকারে রয়েছে, কাগজপত্র যার যার নেই ব্যবস্থা করে দেবে। যার যা কাগজপত্র নেই, হারিয়ে গেছে, তার ডুপ্লিকেট কাগজ সরকারের ভেতর থেকে বার করে দেওয়ার একটা রুলিং পার্টি চাইলেই তাকে হেল্প করে দিতে পারে। যদি কোনো ক্রিটিক্যাল প্রবলেম হয়, কি বলেছে যে ক্যামক স্ট্রিটে জানাতে তার অফিসে, বা সুব্রত বক্সিকে জানাতে। তার মানে ইলেকশন কমিশন মাঠে নামার আগেই তৃণমূল মোটামুটি ভাবে এই কাজটাকে, গ্রাউন্ডওয়ার্কটাকে সাজিয়ে রাখতে চাইছে, যাতে করে কোনো ভোটারের নাম বাদ না যায়। ঠিক, আপনি আমি জানি না যে মৃত ভোটারের নাম কি করে তৃণমূল ওটাকে কি করবে, কিন্তু যারা যোগ্য ভোটার, দেখো খালি মনে হচ্ছে যে মৃত ভোটার, ভুয়ো ভোটার ইত্যাদি, কিন্তু হচ্ছে যারা যোগ্য ভোটার, তুমি ধরে নাও যে একজন খনি শ্রমিক, তার বাবার নাম 2002 সালের আগে ভোটার তালিকায় ছিল কিনা, বাবার ভোটার কার্ড ইত্যাদি প্রভৃতি, এই কাগজপত্র তাদের কাছে জোগাড় করা হয়তো নেই, কি করবেন? কিন্তু তিনি যদি বলেন, বা তৃণমূলের যখন বিএলএ তার বাড়িতে যাবেন, বলে বাবা যে 2002 সালে আগে ভোটার তালিকার নাম ছিল, কিন্তু আমি এখন সেই কাগজ পাচ্ছি না, তো তৃণমূল চাইলে ভেতর থেকে কাগজ বার করে দিতে পারে, ফলে একটা কানেকশনও তৈরি হবে। বাট যে ভিটেতে থাকে তার দলিল পাচ্ছে না, তো সেই দলিলটা তো একটা বার করে দিতে পারে। তো অনেক রকম ব্যাপার আছে, যদি শাসক দল চায় একটা মানুষকে অনেক রকম ভাবে সাহায্য করতে পারে। তো ফলে এই গ্রাউন্ড অ্যাক্টিভিটিটা 80,000-এর বেশি বুথে তৃণমূল তো আগে থেকেই করে রাখছে। তারপরে তুমি আরেকটা ইন্টারেস্টিং দেখো, যে প্রত্যেকটা বিএলও যখন যাবে এক একটা বুথে, যে ইলেকশন কমিশনের তরফ থেকে একজন বিএলও যাবেন বাড়ি বাড়ি এনুমারেশনের জন্য, বুথ লেভেল অফিসার, তার সঙ্গে তৃণমূলের একজন বিএলএ যাবেন,
তার সঙ্গে তার রিলিফের লোক থাকবেন, আরো 10টা তৃণমূলের লোক থাকবে। তারা প্রত্যেকটা কোনো বাড়ির নাম কাটার আগে কতগুলো প্রশ্নের মুখে পড়তে হবে তোমার কোনো আন্দাজ আছে? একটা নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে গেলে কি পরিমাণ প্রশ্নের মুখে বিএলও কে পড়তে হবে ওখানে। এবং যেটা সবচেয়ে বড় তৃণমূলের অ্যাডভান্টেজ সেটা হচ্ছে 80,000-এর বেশি বুথে তৃণমূলের প্রতিটা বুথে একজন কেন চাইলে 5 জন করে এজেন্ট দিতে পারে। আর বিজেপি ভোটের সময়তেই 30% বেশি বুথে এজেন্ট দিতে পারে না। তা বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথ, সেই বুথগুলোতে তো বিজেপির কোনো এজেন্টই থাকবে না। তাহলে এই প্রক্রিয়া সেইখানে সেই বুথগুলোতে কোনো বিএলও গিয়ে একটা নাম বাদ দিতে গেলে কি পরিমাণ বাধার মুখে পড়তে হবে কোন আন্দাজ আছে? ফলে বিহারে যেভাবে হয়েছে পশ্চিমবঙ্গে সেভাবে করাটা খুব ডিফিকাল্ট ইলেকশন কমিশনের পক্ষে, এবং একটা বড় চ্যালেঞ্জ। একটাই শুধু আমার মনে কৌতূহল রয়েছে, যদি মৃত ভোটারের নামটা সেটা জাস্টিফিকেশন কি করে হবে। মৃত ভোটারের নামটা হয়তো অবধারিতভাবে বাদ যাবে, কিন্তু বাকি বাড়ি গিয়ে বাড়িতে পাওয়া গেল না, কাগজ নেই, এই জায়গাগুলোতে তৃণমূলের আরো একটা অ্যাডভান্টেজ হয়েছে যে যেহেতু বিহার দিয়ে অলরেডি প্রসেসটা শুরু হয়ে গেছে, ফলে বিহারে কিভাবে হয়েছে তৃণমূল সেটা মোটামুটি ভাবে স্টাডি করে রেখেছে, আইপ্যাকও স্টাডি করে ফেলেছে হয়তো, এবং সেই অনুযায়ী তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলেছে, প্রিপারেশনটা হয়ে গেছে। অ্যাবসলিউটলি সো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলেছেন তার ভেতরে অনেকগুলো স্তর আছে। একটা হচ্ছে বিএলও বা ইয়ারদের বড়াভয় দেওয়া, 2 এই যে নিচুতলার মানুষ, গরিব পূর্ব মানুষকে বোঝানো, প্রান্তিক মানুষকে বোঝানো, দেখো বিজেপি চক্রান্ত করে ভোটার তালিকা থেকে তোমাদের নাম বাদ দিতে চাইছে, আমরা আছি, আমরা তোমাদের নাম বাদ দিতে দেবো না, মানে আমরা তোমাদের প্রোটেক্টর। এটাও তো পলিটিক্যালি একটা বড় কথা, যে আমি তোমাকে খাদ্য সাথীতে খাবার আজকে বলেছেন তুমি, যে আমি সেই যখন স্কুটারে করে বাম জমান এখান দিয়ে যাচ্ছিলাম, যখন ওখানকার মানুষ খেতে পেত না, তখন থেকে ভেবেছিলাম যে আমি খাদ্য সাথী প্রকল্প চালু করবো। তো আমি তোমাদের খাদ্য সাথীতে চাল দিচ্ছি, আমি স্বাস্থ্য সাথীতে তোমাদের বীমার ব্যবস্থা করছি, এবং আমি তোমাদের প্রোটেক্টর। এটা তো পলিটিক্যালি উনি ব্যবহার করেছেন, এটাকে ওই প্রশাসনিক ভাবে নাটবল্টুর মতো দেখলে চলবে না, এটা একটা পলিটিক্যাল দিক। আর যেটা অ্যাকচুয়াল গ্রাউন্ড ওয়ার্ক, সেই গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু তৃণমূল প্যারালালি শুরু করে দিয়েছে। বিজেপি আছে লেকচারে, বিজেপিকে দেখবে প্রেস কনফারেন্সে, বিজেপিকে দেখবে টিভির পর্দায়, কিন্তু বিজেপিকে যদি তুমি কোয়েশ্চেন করো শ্রমিক ভট্টাচার্যকে বা শুভেন্দু অধিকারীকে, যে 80,000-এর বেশি বুথ, এই বুথগুলোতে 80,000 বুথে আপনাদের কি বুথ লেভেল এজেন্ট আছে কি নেই, হ্যাঁ না না, কোনো জটিল উত্তর দরকার নেই, এক কথায় উত্তর, এমসিকিউ, আপনাদের আছে না নেই। ফলে এই প্রক্রিয়াটার মধ্যে ওরা ইনভলভ থাকবে কি করে, যে সব জায়গায় থাকবে কি করে মানে তা নয়, চ্যালেঞ্জ করবে কি করে, ঠিক আছে, চ্যালেঞ্জ করবে কি করে। সুতরাং এইটা মানে একদিক থেকে আপাতভাবে মনে হতে পারে যে তৃণমূল খুব চাপে পড়ে গেছে, আমার তো মনে হয় না যে চাপে পড়ে গেছে, কারণ এটা বিহারের মতো হবে না। যদি ইলেকশন কমিশন বিহারের মতো করতে পারে, যদি খুব স্বচ্ছ করতে পারে, বিহারের তো স্বচ্ছতার এখনো পর্যন্ত যে খসড়া তালিকা উঠেছে তাতে বিভিন্ন রকমের নাম বেড়েছে, ডোনাল্ড ট্রাম্পের নাম পাওয়া আছে, নামও আছে, আমি আজ দেখলাম, সোনালিকা ট্রাক্টর ইত্যাদি প্রভৃতি আছে। তো সেরকম না হয়ে যদি পশ্চিমবঙ্গে একটা ফুলপ্রুফ স্বচ্ছ একটা ভোটার তালিকা হয়, ওয়েল অ্যান্ড গুড, এটা তো এর থেকে ভালো আর কি হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় যদি ইলেকশন কমিশন একটা স্বচ্ছ এবং কোন রকম অনিয়ম নেই এরকম যদি একটা নিপাট একটা ইলেকট্রাল তালিকা, ভোটার তালিকা তৈরি করে দিতে পারে, তাহলে তার থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে, কারণ এইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো দেখা যাক কমিশনের সামনে, সেটাই এখন চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে, তৃণমূল নেত্রী কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি বলছেন কাউকে সাসপেন্ড করবো না, তার মানে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ জানানো। এখন দেখার যে চিফ ইলেকশন অফিসারের অফিস, মনোজ আগরওয়াল তার অফিস, বা জাতীয় নির্বাচন কমিশন এ ব্যাপারে কি অবস্থান নেয়। ইলেকশন কমিশন ছেড়ে দেবে এটা আমি মনে করি না, কিন্তু কতটা পর্যাপ্ত তারা ব্যবস্থা নিতে পারে, that is yet to be seen. সুতরাং এখন যা বোঝা যাচ্ছে, ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূল তথা রাজ্য সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের একটা সরাসরি সংঘাত বাঁধতে চলেছে। এখন সেই সংঘাত ঠিক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই আমাদের নজর থাকবে। আর আপনারা নজরে রাখুন দ্য ওয়াল, খবর এখন এখানে।